উড টু মাই ফাদার, কোরিয়ান শিরোনাম গুকজে শিজাং, অনুবাদ আন্তর্জাতিক বাজার, জে কে ইউন পরিচালিত সেক্স ইজ জিরো, হিউয়েন্ডে এবং সেক্টর 7 এর মতো শিরোনামের জন্য পরিচিত, এবং প্রধান চরিত্রে হোয়াং জং মিন অভিনয় করেছেন জিউকসু সূক্ষ্ম থেকে অনেক দূরে। এটি কোরিয়ার আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুঃখজনক এবং কঠিন সময়ের মধ্য দিয়ে একটি নির্লজ্জ অনুভূতিপূর্ণ যাত্রা। চলচ্চিত্রটি কোরিয়াতে একটি বিশাল হিট ছিল। এটি মুক্তির পর 8 সপ্তাহের জন্য চার্টের শীর্ষে অবস্থান করতে পেরেছিল এবং 13 মিলিয়নের ওপরে ভিড় আঁকতে পেরেছিল। এটি সর্বকালের দ্বিতীয় সফল কোরিয়ান চলচ্চিত্রের পরিণত হয়েছিল। গল্পটি এক ব্যক্তি দেউকসু তার শৈশব থেকে তার বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যতিক্রমী জীবন অনুসরণ করে। অনেকটা 1994 এর ফরেস্ট পাম্প এর শিরোনামের চরিত্রের মতো দেউকসু তার দেশের আধুনিক ইতিহাসে জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা অনুভব করেছেন। সবকিছু কাল্পনিক এবং ইতিহাস থেকে টেনে নেওয়া উভয় আকর্ষণীয় ছিল এবং এটি বিশ্বাস করা হয় যে প্রায় 117 কোরিয়ান খুনিতে মারা গিয়েছিল। পশ্চিম জার্মানি থেকে ফিরে আসার পর দেউকসু বসতি স্থাপন করে এবং নিজের একটি পরিবার শুরু করে, তবে তার পরিবারের আর্থিক অবস্থার জন্য তাকে আবার বিদেশে অর্থ উপার্জনের জন্য যাত্রা শুরু করা বেশি সময় লাগে না। এবার অবশ্য তিনি নিজেকে ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে আহ্বানে সাড়া দিয়েছিল। তখনও দেশটি দেশে ফেরত সহায়তা এবং জনশক্তি উভয়ের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল এবং তাই কমিউনিজমের বিরুদ্ধে প্রচেষ্টায় সহায় ভিয়েতনামে মোট 312 ভিয়েতনামে পাঠানো হয়েছিল। হেনয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর পরে দ্বিতীয়। প্রথমে দেউকসু বিশ্বাস করেন যে একজন প্রযুক্তিবিদ হিসাবে তাকে যুদ্ধে ভয়াবহতার সাক্ষ্য বহন করতে হবে না, তবে যুদ্ধটি তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি বাড়ির কাছাকাছি সংগঠিত হয়েছে। দেউকসু তার স্ত্রীকে লিখেছেন ভিয়েতনামের। তিনি তার স্ত্রীকে বলেন যে তিনি কতটা খুশি যে যদি কিছু হয় তিনি যে কষ্টের মুখোমুখি হয়েছেন তা তাদের প্রজন্মের জন্য ঘটেছে এবং তাদের সন্তানদের একই অসুবিধার সম্মুখীন হতে হবে না। এটি একটি দৃশ্যে দেউকসুর চরিত্রকে সংক্ষিপ্ত করে, এমনকি অল্প বয়স থেকেই তিনি তার পরিবারের ভালোর জন্য এবং অন্যদের সুখের জন্য সবকিছু বিসর্জন দিতে। অন্যদিকে তরুণ কোরিয়ান শ্রোতারা দেখতে সক্ষম হয় যে কোরিয়ায় জীবন কেমন ছিল যখন দেশটি তার আধুনিক ইতিহাসের গঠনমূলক বছরগুলিতে বেড়েছে এবং বিকশিত হয়েছিল এবং সেই জন্য পুরনো প্রজন্মকে তৈরি করার জন্য যে কষ্টের মধ্য দিয়ে গেছে তা প্রশংসা করতে সক্ষম। কোরিয়া আজ কি? কোরিয়াতে বসবাসকারী একজন বিদেশির দৃষ্টিকোণ থেকে মুভিটি সত্যিই আমার চোখ খুলে দিয়েছে যে দেশটি তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যে কতটা খাপ খাইয়ে নিয়েছে এবং উন্নত হয়েছে। এটি বিশেষভাবে স্পষ্ট যে কিভাবে গুকজে মার্কেট নিজে কোরিয়ার ওপর পরিবর্তিত হয়। মুভিতে মোকাবেলা করা ইতিহাসের সময়কাল বিবেচনা করেছিল, তাদের কাছে নস্টালজিয়া বোধ এনেছেন এবং একই সাথে তরুণ প্রজন্মের কাছে নতুন উপলব্ধি নিয়ে এসেছে। কোরিয়াকে এখন যা হয়েছে তার রূপ দেওয়ার জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনার সময় বয়স্কদের কিভাবে ইস্পাতের ইচ্ছার সাথে বাঁচতে হয়েছিল। পুরনো কোরিয়ান জনগণকে তাদের পরিবারকে খাওয়ানোর জন্য এবং তাদের ঘরগুলিকে থাকার জন্য একটি উষ্ণ জায়গা যে তারা তাদের ভূমিকা পালন করে একটি ভালো কাজ করেছে এবং তাদের গর্বিত হওয়া উচিত। যদিও দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে এবং পুরনো প্রজন্মের জন্য করণীয় অর্থাৎ তাদের কারণেই এখন সফল। দেউকসুর কাঁধে চলে যায় জ্যেষ্ঠ পুত্র হওয়ায়, যেহেতু তার বাবা তার শিশু বোনকে খুঁজে বের করতে চলে যান। তার বাবা তার ছেলেকে, ছেলের মা এবং 2 ছোট ভাই তার একটি সিরিজ পাশ করার পরে, বিশেষ করে নিয়োগকারী
ব্যক্তির সামনে তাদের জাতীয় সঙ্গীত গেয়ে দেশের প্রতি তাদের দেশপ্রেম দেখানোর পরে। এখানে দেউক্সো চরিত্রে হোয়াং জংমিন একটি অনায়াসে স্ট্রং কমেডি দেখায়, যা করিডোর থেকে বার্ডগুলিকে ঘূর্ণায়মান করে। আমি নিশ্চিত যে আপনি সেই দৃশ্যটিকে তার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং অবিশ্বাস্য ব্যঙ্গগুলির মধ্যে একটি খুঁজে পাবেন যা তিনি নিতে পারে। যাই হোক, একটি খুনের দুর্ঘটনার পর যেটি একটিকে আটকে দেয়, সে জার্মানি ছেড়ে চলে যায় কারণ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে ইয়ংজা কয়েক মাস পরে কোরিয়ার ফিরে যায় এবং তাকে জানায় যে সে তার সন্তানের সাথে গর্ভবতী। দেউক্সো তার জীবনের ভালোবাসার চেহারা এবং তার ওপরে একটি শিশু উপস্থিতি নিয়ে আর বেশি খুশিতে হতে পারেনি, যে জন্ম দিয়ে একসাথে জীবন শুরু করেছে। কয়েক বছর পর তার ফুফু মারা যায়, ফলস্বরূপ তার চাচা আমদানিকৃত পণ্যের দোকান বিক্রি করে দেয়, অনেকটা দেউক্সো হতাশার জন্য। সময় তিনি আবার কোরিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তার চাচা কেনার জন্য অর্থ উপার্জনের আশায় যা তার জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার বোনের জন্য অর্থের জন্য স্ক্র্যাপিং করে কেউ টিউশন একটি পেতে চান। জমকালো বিবাহ। তার স্ত্রী ইয়ংজা ভিয়েতনামের যুদ্ধের বিপর্যয় সত্ত্বেও দেউক্সোর চলে যাওয়ার ইচ্ছা, তিনি তার সেরা বন্ধু ডালগুর সাথে আরও একবার চলে গেলেন। কোরিয়ায় ফিরে দেউক্সো তার স্ত্রী ইয়ংজাকে নিয়ে তার খালার দোকান চালায় এবং 1980 সাল পর্যন্ত সবকিছু চলে। যখন একটি প্রধান সম্প্রচার কেন্দ্র একটি টিভি প্রোগ্রাম সম্প্রচার করে যেখানে কোরিয়ান যুদ্ধের সময় বিশৃঙ্খলার কারণে বিচ্ছিন্ন আত্মীয়রা পুনরায় একত্রিত হয়, দেউক্সোকে তার নিজের শহরে একটি বয়স্ক ব্যক্তিদের আসার কারণে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, যিনি নিজেকে তার পিতা বলে দাবি করেন। যাই হোক, দেউক্সোকে পিষ্ট করা হয়েছে ঠিক যখন তারা দুজন বুঝতে পেরেছিল যে তারা দুজনেই হাংনামের কিন্তু সত্যিই বাবা ও ছেলে নয়। টিভি প্রোগ্রামটি তার দীর্ঘ হারানো বোন ম্যাক্সুনকে খুঁজে পাওয়ার আশায় তার সাথে আবার যোগাযোগ করার সাথে সাথে নতুন করে আসার সন্ধান করে। তিনি শোতে যান এবং পরবর্তীকালে একজন কোরিয়ান আমেরিকান মহিলার মুখোমুখি হন, যাকে কোরিয়ান যুদ্ধের সময় একটি আমেরিকান পরিবার দত্তক নিয়েছিল এবং একটি শিশু ছিলেন, একটি শিশু যাকে তার পরিবারের জন্য দ্রুত বড় হতে হবে এবং তার পরিবারের প্রধান হওয়ার জন্য একটি ঠান্ডা কাত এবং দৃঢ় উত্তর ছিল যে তার বাবা চায় সে হোক। এখন তিনি তাকে খুঁজে পেয়েছেন। একটি অধ্যায় মনে করিয়ে দেয় যা অতীত এবং বর্তমানের বিকল্প স্নিপেটগুলিতে স্পষ্ট হয়। সে দেখতে পায় যে বাজারটি ইতিমধ্যে আধুনিক হয়ে উঠেছে। তার দোকানটি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি নিজেকে এক গুয়ে ভাবে তার খালার দোকান তো আউট। এ মুহূর্তে দোকানটি ইতিমধ্যে অর্থ হারালেও এবং তিনি ইতিমধ্যে তার পরিবারের জন্য যথেষ্ট সরবরাহ করা সত্ত্বেও তিনি এটি করেন যে তারা ইতিমধ্যে তাদের নিজের ওপর দাঁড়াতে পারে এবং অকৃতজ্ঞতার সাথে তাকে এবং তার স্ত্রীকে আলাদা করে রাখে, শুধু চায় বলেই নয়। কিন্তু এখানে তারা দেউক্সো এর বাবা কথা মনে করিয়ে দিচ্ছি যে দোকানে পরিবারের বাকি সদস্যদের সাথে পুনরায় মিলিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে কেন দেউক্সো তার চাচার কাছ থেকে সে তার বাবার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে, পরিবারের প্রধান হওয়ার হয়ে গেলেন একটি সত্যিই দীর্ঘ সময়ের জন্য। আমাদের নিঃস্বার্থ নায়ক তার জীবন জুড়ে খুব বেশি ছিল এবং আমি জানি আপনিও আমার কাছে এটা অন্যায্য বলে মনে করেন যে তার কাঁধে ভারী দায়িত্বের কারণে তিনি তার জীবন উপভোগ করার মতো কিছু পাননি, কিন্তু আমি মনে করি যে সে একভাবে কাজ এবং তার পরিবারকে দাসত্ব করার মাধ্যমে তার সঠিক উদ্দেশ্যে খুঁজে পান। একজন সত্যিকারের মানুষ, কিন্তু ধার্মিকভাবে শুধুমাত্র মানুষ এবং ত্রুটিপূর্ণ
পরিবারের রুমের সবাই খুশি থাকাকালীন তাকে তার ঘরে একা কাঁদতে দেখে এটি চলমান এবং হৃদয়বিদারক। কারণ তিনি জানেন যে তিনি এই পরিবারটিকে খাওয়ানোর জন্য এবং সুরক্ষিত রাখার কারণে তিনি গর্বিত বোধ করেন। একই সাথে তিনি একটি তিক্ত মিষ্টি অনুভূতিতে অভিভূত হন যখন বুঝতে পারেন যে তার বয়স হয়েছে এবং তিনি তার বাবার ফিরে আসার জন্য কতক্ষণ অপেক্ষা করেছেন।